চব্বিশের আন্দোলনে এদেশের সুশীল সমাজের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী এবং সাংবাদিকদের একটি বড় অংশ আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। তাদের এই অবস্থান আওয়ামী লীগের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু আওয়ামী লীগের পতনের মাত্র 18 মাস পর এই সুশীলরা এখন ইউনূস সরকারের কঠোর সমালোচক। অন্তর্বর্তী সরকারকে আমরা খুবই দুর্বল অবস্থা দেখতে পাচ্ছি। জুলাই আন্দোলনে অন্যতম সরব শিক্ষক ছিলেন আনু মুহাম্মদ। আহত হয়েছেন, বিভিন্নভাবে এখনো নিখোঁজ আছেন। এরকম এই তালিকাটা তৈরি করতে এত দেরি হচ্ছে কেন? তার নেতৃত্বে গড়ে উঠেছিল শিক্ষক নেটওয়ার্ক। চলমান আন্দোলন ঘিরে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখার প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিল, সেই আনু মুহাম্মদ এখন ইউনূস সরকারের তীব্র সমালোচনা করছেন। তারপরে এখন যে সরকার এসছে, অন্তর্বর্তী সরকার, সেইখানে আমরা যে অন্যায়গুলো দেখছি, জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা দেখছি, সেখানেও আমরা এটার সমালোচনা করছি, বিরোধিতা করছি। সম্প্রতি চট্টগ্রাম বন্দর নিয়ে সৃষ্ট অচলাবস্থার উপর এক সমাবেশে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেই দাবি জানান। জুলাই আন্দোলনে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সাহসী ভূমিকা রেখেছিলেন ডক্টর শাহদিন মালিক। ইউনূস সরকার দায়িত্ব নিয়ে তাকে সংবিধান সংস্কার কমিটির প্রধান করেছিলেন, কিন্তু নিজেই সেই পদ থেকে সরে দাঁড়ান শাহদিন মালিক। সম্প্রতি গণভোট নিয়ে তিনি সরকারের তীব্র সমালোচনা করেন। আমার তো চোখে পড়ে না। এটা তো মোস্ট অ্যাবসার্ড গণভোট ইন দ্য ওয়ার্ল্ড। গণভোট হয় একটা প্রশ্নে বা দুইটা প্রশ্নে। এখানে সংবিধানের 48টা প্রশ্ন দিয়ে আপনাকে জিজ্ঞেস করছে এটা পক্ষে হা দিবেন না না দিবেন। এছাড়াও সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে তিনি এখন সরব। প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান। নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাশ করতে পারে না। তাহলে তো আমাদের যে তিনটা অঙ্গ, একজনের কাজ আইন পাশ করা, একজনের কাজ বিচার করা, একজনের কাজ দেশ পরিচালনা করা, একজন আর তাহলে তো এখন সুপ্রিম কোর্ট বলবে যে আমরা আইন পাশ করব, অথবা আইনসভা বলবে যে আমরা বিচার করবো। এটি তো হয় না, এগুলি তো আইনে নাই, এগুলি সব উদ্ভট ধারণা। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল টিআইবি। দুর্নীতি বিরোধী এই সংগঠনের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জুলাই আন্দোলনে ঝুঁকি নিয়ে সামনে এসে দাঁড়ান। অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক সংস্কার কাজে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। জাতীয় ঐক্যমত কমিশনেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি। সেই ইফতেখারুজ্জামান এই সরকারের বিরুদ্ধে এখন সবচেয়ে বেশি সোচ্চার। এবং অনিয়ম অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব বা ক্ষমতা, সেটি কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। এই যে মবের বিষয়টা কিন্তু শুরু হয়েছে সরকারের ভিতর থেকে। বাংলাদেশ সচিবালয় দুর্নীতি, অর্থ পাচার, কর ফাঁকি সহ বিভিন্ন ধরনের অপরাধ যারা নিজেরা করেছেন। তার ভাষ্য, এ সরকারের ইতিবাচক যে অর্জন হয়েছে তার তুলনায় ঘাটতি বা পথভ্রষ্ট হওয়ার উপাদানের পাল্লাটা তুলনামূলক ভারী। সরকারের সর্বোচ্চ মহল থেকে ঘোষণা ছিল উপদেষ্টা পরিষদ তাদের সম্পদ বিবরণী প্রকাশ করবে, কিন্তু এখন পর্যন্ত যে সেটি করা হয়নি তা মনে করিয়ে দেন তিনি। প্রধান উপদেষ্টা তারা জাতির প্রতি প্রথম ভাষণে কিন্তু বলেছিলেন যে তিনি এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা সকলে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন, জমা দিবেন, প্রকাশ করবেন। সেটা পরবর্তীতে গ্যাজেট হিসেবে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ এটা আইনগত ভিত্তি পেয়ে গেছিল। কোথায় সেটা? আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের মেয়াদে সবচেয়ে দুর্বল জায়গায় ছিল বলেও মন্তব্য করেন তিনি। যে ক্ষেত্রগুলো সবচেয়ে বেশি ঘাটতি অন্তর্বর্তীকালীন সরকারের, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং তার পিছনে কারণও কিন্তু যথেষ্ট আছে। শেষ সময়ে জাতীয় গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার কমিশন অধ্যাদেশকে বিদায়ী পরিহাস বলে মন্তব্য করেন। সম্প্রতি নিউজ 24কে দেওয়া সাক্ষাৎকারে তিনি উপদেষ্টা পরিষদের সমালোচনা করেন। পরবর্তীতে মামলাবাজি, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য, এগুলো কিন্তু প্রকটভাবে চলেছে এবং বিকশিত হয়েছে। এবং সেখানে কারা জড়িত ছিল? আমাদের মূল ধারার রাজনৈতিক শক্তিগুলো জড়িত ছিল একেবারে 5 আগস্ট থেকে। এই যে অতি ক্ষমতায়িত যে এটা চর্চাটা, সেটারই প্রতিফলন বলে আমি মনে করি। জুলাই আন্দোলনের সময় যেসব সাংবাদিক আওয়ামী লীগের বিরুদ্ধে সরব ছিলেন, তাদের অনেকেই এখন ইউনূস সরকারের বিরুদ্ধে সরব। ডক্টর ইউনূসের মতো একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে না। তারা বিশ্বাস করছে এই লোকটার উপর, সে শেষ করে দিচ্ছে, এই স্টুডেন্টদেরকে শেষ করে দিচ্ছে। প্রশ্ন হলো, জুলাই আন্দোলনের নেতৃস্থানীয়রা যখন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরব, তখন মূলধারার গণমাধ্যম সরকারের সমালোচনা করতে ভয় পাচ্ছে কেন?